নমস্কার, আমি সোমা মুখার্জি। আমাদের যাত্রার আজ একটা বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে একটা গুরু পূর্ণিমা এপিসোড করতে চলেছি। আমার সঙ্গে আজকের অতিথি এমন একজন মানুষ যার কথা আমি বললেও খুব কম বলা হবে। আজকে যে আমি আপনাদের সামনে এসে বসে কথা বলতে পারছি, এটা কিন্তু শুধুমাত্র আমার বাবা মার যেমন অবদান, আমার ঈশ্বরের যেমন অবদান, তেমনি তার পেছনে সবথেকে আমার গুরু, যিনি আমার প্রথম গুরু, আমার যার হাতে করে আমার অ আ ক খ শেখা, সেই দিদি সুনুদি, আমার ভীষণ প্রিয় দিদি। আমার ছোটোবেলার একদম অ আ ক খ যখন আমি শুরু করেছিলাম, তখন দিদি আমায় হাতে ধরে বর্ণমালা শিখিয়েছিল। তো দিদির সঙ্গে পরিচয় করাই। দিদি হচ্ছে সুনিতা দে, একজন রিটায়ার্ড প্রাইমারি স্কুল টিচার। দিদিকে দেখলে মনে হচ্ছে না যে দিদি প্রাইমারি স্কুলের রিটায়ার্ড টিচার। তো আমি না বলে দিলে আপনারা কেউ বুঝতে পারতেন না। তো আজকের এই গুরু পূর্ণিমা এপিসোডে দিদিকে, আমার গুরু, আমার প্রথম গুরু, দিদিকে আমার যাত্রাতে একদম স্বাগত। দিদি, তোমার সম্পর্কে তুমি কিছু বলো। আমি সুনিতা দে, আমার ছাত্রী বলে দিয়েছে আমাকে। ও আমাকে যে জায়গাটা দিয়েছে, সত্যি আমি আমার এই শিক্ষকতার জীবনে আর আমার এই বয়সে এই জায়গাটা কেউ আমাকে দেয়নি। ও যে কথাগুলো বললো যে আমার হাত ধরে ওর অ আ ক খ শেখা, এই কথাটা আমি নিজেও ভুলে গেছিলাম। আমি শিক্ষকতা বলতে চাকরি পাওয়ার আগে ছোটোবেলায় যেমন টিউশনি করে ওকে পড়াতাম, ওকে যে কত বছর বয়সে পড়িয়েছি, কি পড়িয়েছি, আমি কিন্তু এই সময় ভুলে গেছিলাম। ও আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি নাকি ওকে হাতে ধরে অ আ ক খ শিখিয়েছি। এই যে পাওয়াটা, এটা আমার মনে হয় আমার জীবনে সত্যি সবচেয়ে বড় পাওয়া। এমন করে আমাকে কেউ এই স্থানটা দেয়নি। এই জন্য আমি সোমা ডাকলে না ডেকে না এসে পারি না। আজকে হঠাৎ করে ডেকেছে। আমার সংসারে আমার শাশুড়ি আছে, বৃদ্ধা একজন, আমার কিচ্ছু কাজ হয়নি, শুধু ও ডেকেছে বলে আমি কোনো রকম কাজটা সেরে ঝমঝম করে বৃষ্টি নামলো, তার মধ্যে আমি কিন্তু চলে এলাম। একমাত্র সোমা বলে আসতে পেরেছি, আর সোমা আমাকে সেই স্থানটা দিয়েছে বলে আজকে আমি আসতে পেরেছি। একদম দিদি, তুমি সত্যি সত্যি আমি যদি তোমার কথা সারাদিনেও বলি, একদম আজকে আমি যেটুকু বলতে পারি, যেটুকু চাকরি করছি, যা করছি, আমার মনে হয় এর কি বলবো, যদি 100 না 1000% কাউকে দিতে হয়, তো তুমি হচ্ছে আমার সেই প্রথম কাণ্ডারি। তো দিদি, তুমি এই যে শিক্ষকতা করছো এত দিন ধরে, তো তোমাকে তো আমি একদম পাশের বাড়িতে বড় হতে দেখেছি। আমি তোমাকে বড় হতে দেখিনি, তুমি আমায় বড় হতে দেখেছো। কিন্তু তোমায় আমি বলি যে তুমি কি ছোটবেলা থেকেই ভেবেছিলে যে তুমি শিক্ষকতা করবে? একদমই না। সেই সময় পরিবারে মেয়েদের চাকরি করা বা কিছু করা সেই ব্যাপারটা ছিল না। আমাদের পরিবারটা শিক্ষিত পরিবারেই জন্মগ্রহণ করেছে, কিন্তু তবু ওদের চিন্তা ভাবনাটা ছিল মেয়ে যেটুকু লেখাপড়া শেখাবে, তারপর যেটা হয়ে থাকে সাধারণত তাই। সেই জন্যই সেই স্বপ্ন দেখাটা, চাকরি করবো, স্বপ্নটা আমি কোনোদিনই দেখিনি। আমি ছোটোবেলা যেমন শৈশব কাটে খেলাধুলা, পড়াশোনা, নাচ গানের মধ্যে সময় কাটিয়েছি। আর যখন একটু বড় হয়েছে তখন ওই যেমন প্রতিটা মেয়ে ভাবে একটা সুগৃহিণী হব, এটাই ভাবনা ছিল। কিন্তু এই চাকরি পাওয়া বিষয়টা আমার সুগৃহিণী হওয়ার পরে, আমার বিয়ের পরে, এটা আমার স্বামীর কাছ থেকে আমি পেয়েছি। আমার স্বামীর চেষ্টাতেই, তার অনুপ্রেরণা আমি আজকে এই শিক্ষকতা জীবনটা কাটাতে পেরেছি, এবং আজকে এই ভালো থাকা সম্পূর্ণ তার ক্রেডিট। বাহ, ছোটবেলা থেকে মানুষ স্বপ্ন নিয়ে বড় হয়, তুমি বিয়ের পরে সেই স্বপ্নটা বুনেছো আর কি, আবার নতুন করে, তাই না? যে দাদা তোমাকে এতটা হেল্প করেছে, দাদাকেও আমি, যেহেতু আমরা গাইঘাটাতে একসঙ্গে বড় হয়ে উঠেছি, দাদাকেও আমি ভীষণ ভালো করে চিনি, নারায়ণ দা। তো উনিও ভীষণ প্রগতিশীল মানুষ ছিলেন, উনিও ভীষণ আপগ্রেডেড ভাবতেন বলেই তার নিজের গৃহিণীকে সে চাকরি করতে, সত্যি যেটা বললো যে ওই সময় চাকরি করব এটা কিন্তু অনেকেই ভাবতে পারতো না। তো সেখান থেকে দিদি বেরিয়ে চাকরি করেছে, এবং দিদির হাতে প্রচুর ছেলে মেয়ে বড় হয়েছে, তাই তো দিদি? একদম ছোটবেলা 25 বছর চাকরি করেছি। তার আগে তো টিউশনি, সেটা একটা শিক্ষকতাই বলতে হবে। তার আগেও অনেক ছেলে মেয়েদের আমি পড়িয়েছি, তার মধ্যে আমি একজন। খুব সৌভাগ্যবতী আমি। আচ্ছা দিদি, তুমি এই যে এত বড় বয়সে তুমি পড়াশুনো করলে, শিক্ষকতায় গেলে আর কি, তো শিক্ষকতায় গিয়ে যে প্রথম দিন তুমি স্কুলে গেলে, এটার অভিজ্ঞতা তুমি যদি একটু আমাদের বলো। সেটা একটা বললাম না, স্বপ্ন ছিল না চাকরি পাবো। একটা ট্রেনিং দিয়েছিলাম চাকরি পাওয়ার জন্য, ট্রেনিং দিয়েছিল আমার হাজব্যান্ড।
ট্রেনিং দিয়েও দীর্ঘ 10 বছর ঘরে বসা ছিলাম, সংসারই করছিলাম। হঠাৎ একদিন অ্যাপয়েন্টমেন্ট এটা আসলো, মানে সেইটা যে মানে আনন্দটা যে কীরকম, সেই মুহূর্তে চলে গেলাম স্কুলে। যে এত ছেলে মেয়েকে একসঙ্গে থেকে পড়ানো, অনেক শিক্ষকের সঙ্গে থাকা, একটা যে পুরো একটা পরিবেশ, 11টা থেকে 4টে পর্যন্ত তাদেরকে শুধুমাত্র লেখাপড়া তো শেখানো না, শিক্ষকতা বলতে শুধু লেখাপড়ার সাথে তাদেরকে আচার ব্যবহার, তারপর আমার একটু গানের দিকে একটু ঝোঁক আছে, তাদের গান শেখানো। হ্যাঁ, এ একটা আলাদা অভিজ্ঞতা ছিল, একটা নতুন জীবন আমি আর কি পেয়েছিলাম। সেদিন থেকে আমার নতুন একটা জীবন শুরু হয়েছে। একদম একদম। আর দিদি, প্রাইমারি স্কুল মানেই তো প্রথম শিক্ষা, মানে একটা ছেলে মেয়ের ভিত যেটাকে বলে, তো সেটা তোমরা তৈরি করো। তো তার মধ্যে অনেক আদর্শ থাকে, অনেক মূল্যবোধ থাকে। তো তোমার কি মনে হচ্ছে তুমি শিক্ষকতা করতে গিয়ে কি মূল্যবোধ তাদের মধ্যে দিতে পেরেছো আর কি? একটা শিশু তো আমরা জানি মাটির কাদা মাটির মতো, একদম, তাকে যেভাবে তৈরি করবে সেভাবেই সে তৈরি হবে। আর তার মধ্যে কিছুটা রক্তের ব্যাপার থাকে, জন্মগত কিছু গুণাগুণ থাকে, সেটাকে ঝালাই করে নিতে হয়। তাই একটা শিশুকে আমি যেটা মনে করি, পড়াশোনা শেখানো মানে শুধু বই পুঁথিগত জ্ঞান না। সবাই কিন্তু সমান মেধানী থাকে না, সবার ব্রেন সমান থাকে না, সবাই যে ভবিষ্যতে বড় কিছু হবে তা নয়। আমি এই ভাবনা নিয়ে কিন্তু পড়াতাম। যখন দেখতাম যে মানে ক্লাসে বলতাম যে তোমরা আগে ভালো মানুষ হবে, তোমাদের আচার ব্যবহার ভালো হবে, বন্ধুদের সঙ্গে ভালো করে মিশবে, বড়দের সম্মান করবে, তারপর যার যেমন কোয়ালিটি আছে সেভাবে এগিয়ে যাবে। এবং এই কথাটা আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের বলি যে ভালো মানুষ যদি হও, তুমি হয়তো কোনো একদিন দেখা যাবে বড় হয়ে তুমি হয়তো বা ভ্যানি চালাচ্ছ বা সবজি বিক্রি করছো, তার মধ্যেও সততা আছে, তার মধ্যেও তুমি মানুষের ভালোবাসা পাবে, তার মধ্যে সেটা একটা সমাজের কাজ। সেটা যদি ভালোভাবে পারো, সেখানে আমি গর্বিত হয়ে বলতে পারি যে এই ছাত্রটা যে সবজি বিক্রি করছে আমার হাতের তৈরি ছাত্র, সেখানে আমি গর্ববোধ করতে পারি। এইভাবেই আমাদেরকে বিষয়গুলো বলি আর কি। আর এই যে তুমি শিক্ষকতা করতে গিয়ে তো একটা আলাদা আনন্দ দিদি। শিক্ষকতা মানে একটা, এই যে এত ছাত্রছাত্রী প্রত্যেক বছর ভর্তি হচ্ছে, একদম ছোট ছোট বাচ্চা ওরা, এবং তারপরে বেরিয়েও যাচ্ছে, এই যে আনন্দ, এই আনন্দটাকে তুমি আমাদের দর্শকদের কিভাবে বলবে, মানে তুমি তোমার আনন্দ, স্যাটিসফ্যাকশন। এই যে শিশুদের নিয়ে আমি এমনি যখন ছোট ছিলাম আর কি, আমি মানে বাচ্চাদের ভালোবাসি। আমার যেরকম ছোটবেলা পরিবারে ভাইপো ভাইজি, হ্যাঁ, এদের নিয়ে সাজানো, এদের নিয়ে খেলা করা, এটা আমার ভালো লাগতো। তা আমার যাক ভাগ্যে সেটাই এসে জুটেছিল, একটা শিশুদের নিয়ে, অনেকগুলো শিশুদের নিয়ে একসঙ্গে থাকা। হ্যাঁ, এই যে আনন্দটা শিশুদের নিয়ে থাকা, তাদের সঙ্গে যে তারা নিজের মতো করে, তারা স্কুলে কিন্তু প্রাইমারি স্কুলে কি হয়, তারা কিন্তু দিদিমণিকে ওই খুব কাছের মনে করে, গায়ে ঘেঁষে দাঁড়িয়ে তুমি এটা পড়, তোমাকে এমনও তারা মানে তাদের যে রুচি ওটুকু, বা তারা কোনো দিন বলে তোমাকে কি সুন্দর লাগছে আজকে, এই যে গলাটা ওদের কাছে। কিন্তু হাই স্কুলে কি হয়, তারা একটা দূরত্ব বজায় রেখে থাকে। হ্যাঁ, এই যে কোলের কাছে চলে আসাটা, তাদের ভালো লাগা, তাদেরকে আদর করা, তাদেরকে হাতে ধরে শেখানো, এটা একটা আলাদা আনন্দ। এটা একমাত্র যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তারাই সেটা ফিল করতে পারে। একদম। এই দিদি বললো না বাচ্চাদেরকে নিয়ে থাকতে খুব ভালোবাসে, তো দিদির বাড়ি আর আমার বাড়ি গাইঘাটাতে একদম মানে এপাড়া আর ওপাড়া। তো দিদি ছোটবেলায় কি করতো, মাঠের মধ্যে আমরা খেলতে আসতাম, তো মাঠে দিদি কি করতো, দিদির লিপস্টিক, দিদির নেল পালিশ এগুলো নিয়ে আসতো, নিয়ে এসে আমাদের সকলকে নেল পালিশ পরাতো। তো সত্যি দিদি বাচ্চাদের সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসতো আর কি। আচ্ছা দিদি, তোমাকে আরেকটা মানে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ভালো টিচার হওয়ার কি কি গুণ তোমার মনে হচ্ছে থাকতে হয় তার মধ্যে? ভালো টিচার হতে গেলে প্রথমত তো সেই শিশুটিকে নিজের মতো মনে করতে হবে। আমি আমার সন্তানটাকে যেভাবে ভালোবাসছি, আমাকে তাকে নিজের মতো করে ভাবতে হবে। তাকে শাসন তো অবশ্যই করতে হবে, কিন্তু শাসন, একটা কথাই আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে একদম আগে ভালোবাসতে হবে। আর শাসনটা একটা মাত্রার মধ্যে থাকবে। সে একটা অপরাধ করলো, অন্যায় কাউকে বোঝাতে হবে। এবং অনেক বাচ্চারা তো একটু সহজে শোনে না কথা, সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে এখন ভালো কথা শুনছে না, তখন তাকে একটু কড়াভাবে করতেই হবে, কারণ তার ভবিষ্যতের কথা ভাবে এটা করতে। শাসনটা আমরা যখন করি, আমরা কিন্তু খুব অনেক কষ্টেই করি। যখন দেখছি না একে তো এই জায়গায় না আসলে সে পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ, তখনই শাসনটা করতে হয়। তা এই বাচ্চাদের ভালোবাসতে হবে, বুকে টেনে নিতে হবে, শাসনও কিন্তু অবশ্যই করতে হবে। একদম, একটু শাসন না থাকলে কখনো ভালো মানুষ তৈরি করা যায় না, হওয়া যায় না।
এবং কি আমরা বুঝেছি দিদি যে একটা ছেলে মেয়ে আমাদের বাড়িতে, আমরা তাকে রাখতে গিয়েই মাঝে মাঝে বকে ফেলি বা কোনো সময় হয়তো খুব বেশি ইয়ে করি, কিন্তু তোমরা তো এতগুলো ছাত্রছাত্রী নিয়ে অতক্ষণ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, ন্যাচারালি ব্যাপার কি তারা দুষ্টুমি করে। হ্যাঁ হ্যাঁ, তারা দুষ্টুমি করে। ওইটাই তো আমাদের ট্রেনিং নিয়েছি, ওই যে এতগুলো বাচ্চাকে নিয়ে ভালো মন্দ দুষ্টু শান্ত সব রকম বাচ্চাদের নিয়ে থাকা, ওটা আমাদের ট্রেনিং হয়েছে। সে আমাদের মাঝে মাঝে এবার নতুন নতুন আপডেট হয়তো ট্রেনিং এর। হ্যাঁ, আমাদের আবার ওই যে চাকরি পাওয়ার পরে আমরা কয়েকবার ট্রেনিং দিয়েছি যে কিভাবে একটা শিশুকে বডি টাচ, একটা বাচ্চাকে যদি বুকে পিঠে হাত দিয়ে বলে বাহ বেশ হয়েছে, সে কিন্তু উৎসাহ পায়। হয়তো খুব ভালো লেখা হয় না, হতেই পারে প্রথম সে শিখছে, কিন্তু তাকে যদি প্রথমেই বলি এটা কি লিখেছিস, এটা ভালো হয়নি তো, হ্যাঁ তোদের দ্বারা কিছু হবে না, এই যে কথাটা ওর মনে গিয়ে আঘাত লাগে। ওকে বলতে বাহ সুন্দর হয়েছে, তুমি এটাকে আরেকটু এরকম করো তাহলে আরটু ভালো হবে। এই বিষয়গুলো এইভাবেই কিন্তু। আর ছোট বাচ্চারা যতই হোক স্কুলে এসে মা বাবার থেকে কিন্তু দিদিমণিদের কথাটা বেশি শোনে, কিন্তু সেই দিদিমণি বা মাস্টার যদি সঠিকভাবে বলে তাহলে সেই বাচ্চারা সঠিকভাবে গ্রহণ করে। আশা করি সেই বাচ্চাটা ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারবে। একদম। আর দিদি তুমি তো অনেক দিন ধরে পড়াচ্ছ, এই 25 বছর ধরে, তো তুমি মানে আগের প্রজন্মের যে বাচ্চারা ছোটরা আর এখনকার প্রজন্মের ছোটদের মধ্যে তুমি কি এমন ডিফারেন্স দেখতে পাও? প্রচুর পার্থক্য, মানে সমাজটাই পরিবর্তন হয়ে গেছে তো। মানে বিজ্ঞান বলে না, বিজ্ঞান অভিশাপ এবং আশীর্বাদ দুটোই। এটা আমরা ছোটবেলায় পড়েছি, পরীক্ষায় খাতায় লিখেছি, আজকে সেটা ফিল করছি আর কি। এবং সবাই এক কথায় মুখে বলবে, মানে সবাই জানে যে মোবাইল খুব উন্নত, আমরাও মোবাইল নিয়ে চলছি, কিন্তু এই মোবাইলটাই বর্তমানে শিশুদেরকে অনেকটাই মানে শিক্ষকদের সম্মান করা, মা বাবাকে সম্মান করা, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা, সেটার থেকে অনেকটা দূরে রাখছে। মোবাইল থেকে যদি বিরত রাখা যায় তাহলে আমার মনে হয় বাচ্চারা, আসল কথা কি খেলাধুলাটা কমে গেছে না? কমে গেছে, রাইট, একদম। আমাদের খেলাধুলা কমে গেছে। এই যে এখন আসলে ওদের সবটা দোষও দেওয়া যায় না, সে ঘরে বসে থাকে, একান্নবর্তী পরিবারও নেই যে আরেকটা বাচ্চাতে খেলবে। বাবা মা একটা সন্তান, বাবা মা কাজে ব্যস্ত থাকেন, বাধ্য হয়ে বাবা মাও তখন বাধ্য হয়ে রাখেন, ঠিক আছে মোবাইলটা এইটা কাজটা করি আমি। আর আমরা তো খেলেছি ছোটবেলা, সারা স্কুল থেকে এসেছি, খেলেছি, শুধু ফেলে রেখেছি, ফেলে কোনো রকম খেয়েছি খাইনি, খেলেছি, আবার সন্ধ্যাবেলা এসে পড়তে বসেছি। ঠিক, মানে আমাদের ভেতরে ডেভেলপমেন্ট হয়েছে, যেটা বাচ্চাদের নেই বলে আজকে এই ব্যাপারটা এসে দাঁড়িয়েছে। সমাজ পরিবর্তনশীল, হ্যাঁ পরিবর্তন তো একটা হবেই। ঠিক ঠিক, এর মধ্যে সবটাই যে খারাপ কখনোই নয়, ভালো তো অবশ্যই আছে, ভালো মন্দ নেই সবকিছু। আচ্ছা দিদি, মানে দিদি একজন খুব সফল মা, দিদির মেয়েও প্রাইমারি স্কুল টিচার এবং ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দিদির জামাইও স্কুল টিচার। তো দিদি তুমি এই যে মানে তুমি চাকরি করেছো, তোমার বাড়িতে বৃদ্ধ শাশুড়ি আছেন, তাকে দেখভাল করেছো, এবং তুমি মেয়েকেও সমানভাবে মানুষ করেছো, এবং তোমার মেয়ে যথেষ্ট পড়াশোনায় ভালো ছিল আমরা দেখেছি। তো তুমি কি করে এটা সামলালে দিদি? আসলে এটা আমার ভাগ্য বলতে হবে যে আমার মেয়েটা ভীষণ ভালো ছিল, মানে ওকে নিয়ে আমার পরিশ্রম করতে হয়নি, সত্যি কথা। আমি এটা গর্ব করে সবাইকে বলি। আমার আজকাল সাধারণত যা হয়ে থাকে, মানে ভীষণ বাধ্য মেয়ে ছিল, ওকে বলতে হতো না পড়তে বসো, এটা করো সেটা করো, নিজের মতো করতো, শুধু আমি গাইড করতাম এবং স্মুথলি সেটা হয়ে গেছে। আমাকে এর জন্য কিন্তু সত্যি পরিশ্রম করতে হয়নি। আজকে তার জন্য আমি প্রাউড ফিল করি যে আমার মেয়ে একটা জায়গায় যেতে পেরেছে। এবং মানুষের জীবনে সন্তান যদি ঠিকঠাক মানুষ না হয় তাহলে তার মধ্যে দুঃখ আর কিছু নেই। যতই আমার যা থাকুক, অনেক কিছু আছে, কিন্তু আমার সন্তানটা মানুষ হয়নি, সেটা আমার কিন্তু অপূর্ণতা থেকে যায়। আজকে আমি সেই পরিপূর্ণতা মধ্যে আছি, একটা সফল মা। ও যেটা বললো, আমার মেয়েও একদম দিদি সফল, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ আর কি। 100%। আচ্ছা দিদি, এরকমও কি কখনো হয়েছে যে তোমার জীবনে এমন কঠিন পরিস্থিতি এসেছে যে তুমি মনে হয়েছে যে না আমি বোধহয় আর পারবো না, তো এইরকম কি কখনো তোমার জীবনে এসেছে? কঠিন পরিস্থিতি অনেক এসছে, কিন্তু আমি আবার ওই পারবো না ব্যাপারটা আমার মধ্যে কোনোদিনই ছিল না। আমারটা কি জানি হয়তো জন্মগত হয়, পিতৃসূত্রে হোক, যে একটা লড়াই করা মানসিকতা আমার ভিতরে ছিল, নিজের সঙ্গেই লড়াই করা, যে আমাকে এটা করতে হবে, যে আমি এটা পাইনি, ভেঙে পড়লাম, কি হবে আমার, সেটা আমার কখনো ছিল না। আমি লড়াই করেছি জীবনে, আজ লড়াই করে আজকে আমি যে জায়গাটা আছি, আজকে আমি সত্যি আমি সুখী বলতে পারো। আমার হ্যাপি তো, একদমই তাই, আমি ভীষণ ভালো আছি, সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব, হ্যাঁ আমার পরিবার,
সবাইকে নিয়ে আমি ভীষণ ভালো আছি আর কি। দিদি বলছি যে যখন দাদা চলে গেলেন আর কি, হঠাৎ করেই তো দাদা চলে গেলেন, তো দাদা চলে যাওয়ার সময় সেই সময়টা তুমি কিভাবে, মানে তুমি তো, আমরা তোমাকে সব সময় দেখেছি তুমি আর দাদা সব সময় একসঙ্গে সব জায়গাতে, তো তুমি মানে ওই সময়টা তুমি কি করে সামলালে? ওটা তাটা আমার জীবনের মানে কঠিন সময়, হঠাৎ করে মানে বজ্রপাতের মতো ঘটনাটা ঠিক, ঘটেছিল। সেটা ওটা কাহিনীর মতনই, মানে আশা করিনি যে এরকম ঘটবে। সেখানেও লড়াই ছিল, তাকে অসুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ভাবলাম যে মানুষেরই তো রোগ হয়, নিশ্চয়ই ফিরে আসবেন, কিন্তু তাকে ফেরাতে পারিনি। তো এটা আমি জানি যে মানুষকে ফিরিয়ে আনাটা আমার হাত না। একদম। মানুষের আমি চেষ্টা করতে পারি তাকে, কিন্তু প্রাণটা নেওয়াটা সম্পূর্ণ অন্য ব্যাপার, সেখানে ফিরিয়ে আনা আমার কোনো সাধ্যের মধ্যে না। কিন্তু একটা মানুষ চলে গেলে তার তো একটা পরিবারে একটা অনেকটাই ক্ষতি এবং নিজেকে অসহায় তো অবশ্যই মনে হয়েছে যে একটা দুটো মানুষ একটা কাজ করা, সেই কাজটা একটা মানুষকে করতে হবে ঘরে বাইরে, যেটা আমি পুরোপুরি অভ্যস্ত ছিলাম না। ঠিক। ভেঙেও পড়েছিলাম খানিকটা, তারপরে দেখলাম যে না, যে জীবনে যে চলে গেছে সে তো চলে গেছে, কিন্তু আমাকে বাস্তবে শুধু আমার জন্য নয়, আমার পরিবার আছে, আমার মেয়ে আছে, আমার শাশুড়ি যিনি তার সন্তান হারিয়েছেন, তাকে দেখার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। সে বৃদ্ধা একদম। মাকে তো আমার ভালো রাখতে হবে। এইসব নানান ভাবনা ভাবতে ভাবতে আমি নিজেকে আবার আগের জায়গায় আনার চেষ্টা করেছি আর কি। না দিদি, এই যে তুমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, এই সময় তোমাকে সব থেকে বেশি শক্তি জুগিয়েছিল কি? মানে ঘুরে দাঁড়াতে হবে, যে তুমি যে নিজে থেকে এই ভেবেছো। শক্তিটা কিন্তু মানে কেউ আমাকে আলাদা করে, মানে তেমন কেউ নেই যে বলেছে তোমাকে দাঁড়াতে হবে, এটা আমি নিজে নিজেই, ভিতর থেকে একদম। এটা আমাকে নিজে নিজেই আমি ভেবে নিজের থেকেই। আর আমার বন্ধু মহল যেটা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে সাপোর্ট করেছে। আর যিনি সাপোর্টের লোক তিনি তো চলেই গেলেন, আমার বন্ধু মহল আমাকে সাপোর্ট করেছে। আমি যেখানে শিক্ষকতা করতাম সেখানে যারা আমার সঙ্গীরা, আমার সাথীরা, তারা আমাকে সাপোর্ট করেছে। সকলের ভালোবাসা দিয়ে দেখলাম যে না, সকলের ভালোবাসা বলে একজনের জন্য সব ত্যাগ করে নিজেকে মানে বিলীন করে দিলে হবে না, এই ভেবে আমি যে আবার ঘুরে দাঁড়াতে হলো। একদম তাই দিদি। এবং দিদি এতটা এনার্জেটিক, আমি বলি যে মানুষ ভাবে অবসর নেবার পরে, দিদি তুমি কত বছর হলো অবসর 2 বছর নিয়েছে? হয়ে গেছে। 2 বছর হয়েছে দিদি অবসর নিয়েছে। তো দিদি অবসর নেবার পরে দিদি যেরকম অ্যাক্টিভ, এবং দিদি যেভাবে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ান, মানে দিদি ঘুরতে ভীষণ ভালোবাসেন, তো ঘুরে বেড়ায়। তো দিদি মানে অবসর গ্রহণটাই মানুষের জীবনের শেষ নয়, আবার নতুন একটা অধ্যায়ের শুরু। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে দিদি? অবসর তো কর্মক্ষেত্রে অবসর হয়, কিন্তু সেটা আমি আর যে যে কাজটা করে সেখান থেকে তার অবসর হলো। একদম। কিন্তু আমি যদি মনে করি যে আমি সেখান থেকে অবসর নেব না, সেটা আমার নিজস্ব ব্যাপার। যেমন আমার স্কুলে আমি এখনো মাঝে মাঝে যাই। আজকে আমি স্কুলে যাওয়ার পরিকল্পনা ছিল, শুধু সময় ডাকলো তাই আমি সেটা ক্যান্সেল করে চলে আসলাম। আমি মাঝে মাঝে স্কুলে যাই, গানটাকে একটু ভালোবাসি, তো গান করতে ভালোবাসি, বাচ্চাদের গান শেখাই। তারপর সেখানে গেলে আমার মাস্টারদের সঙ্গে দেখা হয়, ওদের সঙ্গে গল্প করি, বা প্রয়োজন ওদেরকে সাহায্য করি কোনো ব্যাপারে। এই জন্য সেখান থেকে অবসর নিলেও ওরাও আমাকে এখনও গেলে পরে হেড ম্যাডাম বলে এখনও, এই যে ওরা আমার তখন মনে হয় যে আমি বোধহয় এখনও এখানেই আছি। আমি ভাবতেই পারি না যে আমি অবসরটা নিয়েছি। হ্যাঁ, এই জন্য অবসরটা সম্পূর্ণ নিজের কাছে। অবসর আমি একদম। ওই কাগজে কলমে নিয়েছি, মন থেকে নিইনি। একদম। এবং সত্যি আমরা চাই যে দিদি যেন মন থেকে অবসর না নেয়। আর দিদি মানে এই অবসরটা তোমার জীবনকে কিভাবে বদলে দিয়েছে? মানে তোমার একটা মানে নিত্য নৈমিত্তিক ছিল, সকালে অফিস যাওয়া, একদম, স্কুল হ্যাঁ। যাওয়া আসা, এটাকে তুমি কিভাবে বদলে নিয়েছো? শুধু ওইটা আমার সবচেয়ে পাওনা হয়েছে। আগে যেমন খুব এই টাইমে বেরোতে হবে, এই টাইমে এই অফিসে কাগজটা দিতে হবে, সেই জায়গাতে ফ্রি হয়ে গেলাম, আমি ব্রেনটা আমার ফ্রি হয়ে গেল, কিন্তু আমি নিজেকে ঘরে গুটিয়ে রাখিনি। আমি যেখানেই হোক আমার একটা প্রতিদিন কি প্ল্যান থাকে যে কোথায় যাবো, আজকে কি করব, আজকে সময় ডাকলো তাই, কিন্তু আমি নিজে নিজেই প্ল্যান করি। সংসারে যেটুকু কাজ করাবো প্ল্যান করে যে কোথায় গিয়ে কিছু একটা কাজ করব, কিছু মানে একটা করবো। তোমাকে এই অবসরের নেওয়ার পরে তোমাকে এখন কি কি কাজ সব থেকে বেশি আনন্দ দেয় দিদি? গান গান তো একদম। আমার ছোটোর থেকে গানটা আমার সুখ দুঃখের সাথী। গানটা আমার ওটাই আমার জীবনে দিদি এখানে একটুখানি তোমার গান একটু শুনতেই হবে। গানের কথা বললে গান মনে করাটা একটা, একটুখানি 2-3 লাইন তুমি করো। হ্যাঁ একদম। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে
ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। দিদি কিছু বলার নেই, জাস্ট কিছু দিদির, আমি প্রত্যেকদিন দিদির গানগুলো ফেসবুকে শুনতে থাকি আর এত ভালো লাগে, কখনো যেন মনে হয় যে সত্যি মানে বয়সটা যেন একটা সংখ্যা। আমি বারবার বলি বয়সটা একটা সংখ্যা। আচ্ছা দিদি তুমি বলো, এই যে তুমি যে একটা ইয়ং ব্যাচদের সঙ্গে তুমি বেড়াতে যাও, একদম ইয়ং, তার আমি দেখি মাঝে মাঝে, তো সেখানে গিয়ে তুমি কি করে এই আনন্দটা ওদের সঙ্গে একইভাবে করো? মানে সেখানে তো আমি আমার বয়সটা যে 62, সেটা তো ওখানে শুধু 62 বয়সটা থাকে। টিকিট কাটার সময় আমার লোয়ার সিট থাকে, আর আমার সঙ্গে যারা যায় তারা আমার থেকে অনেকে 2-4 বছরের ছোট, তারা বলে কি যে দিদি তোমার সিটটা আমাকে দেবে, তুমি একটু উপরে উঠে যাও। আচ্ছা ঠিক আছে নে, ওদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আমি উপরে গিয়ে শুয়ে, ওরা আমার সিটটা নিয়ে নিচে শুয়ে। হ্যাঁ, এবং ওরা আমাকে বলে তুমি এরকম ভালো থাকো, তাহলে তোমার সিটটা অন্তত আমরা পাবো, তুমি যেন চিরকাল উপরে উঠে শুতে পারো। হ্যাঁ হ্যাঁ, এইটাই। সুতরাং ওখানে কোনো বয়স থাকে না, সবাই আমরা এক বয়সী। আচ্ছা দিদি, তোমার এই যে ঘোরার প্রতি এই যে এত মানে আগ্রহ, এটা তোমার কোথা থেকে তৈরি হলো? তুমি এত ঘুরতে ভালোবাসো। আমার বাবা তো ঘুরে ঘুরে বেড়াতো, চাকরির সূত্রে বাবা আর্মি ম্যান ছিলেন। আমার পরিবারটাই সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছে, সেই সূত্রে হয়তো আমারও ঘোরার নেশাটা। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। ওই এখন অবসর জীবনে ওটা সুবিধা হয়েছে, এখন আর ছুটি দেখতে না, যখন মন চায় যে ডাকে ঘুরতে যাবে চলো চলো ঘুরে আসি, ওটা জীবনে বেঁচে থাকার একটা অক্সিজেন। একদম। দিদি তোমার কোন ট্রিপটা তোমার জীবনে স্মরণীয় ট্রিপ? এই পর্যন্ত ওই যে প্যারাগ্লাইডিং হিমাচলে। হ্যাঁ হ্যাঁ, দিদি কিন্তু প্যারাগ্লাইডিং করেছে বোধহয় বছরখানেক আগে। হিমাচলে যেটা সবচেয়ে হাইয়েস্ট টপ, যেটা বীর বিলিং বলে, সেই বীর বিলিং থেকে প্যারাগ্লাইডিং করেছি। ওটা আমার মনে হয় আমার জীবনে মানে সবচেয়ে বড় মানে বিশেষ কাজ করেছি মনে হচ্ছে, এভারেস্টে ওঠার মতো আর কি, নিজের কাছে এটাই মনে হয়েছে। একদম দিদি, আমি সবসময় বলি কি আমার এই প্ল্যাটফর্মটা না শুধুমাত্র আমাদের সাধারণদের মতো, যার কাছে ওই এভারেস্টে জয় যারা যায় তার কাছে ওই যে তুমি প্যারাগ্লাইডিং করেছো ওটা তোমার কাছে মানে ওটার সমান। একদম, সাধারণদের মধ্যে আমরা অসাধারণ। একদম, হ্যাঁ সেটাই। হ্যাঁ, আমার কথা কি দিদি, নিজের কারোর কাছে প্রমাণ করার নেই, না কারোর কাছে প্রমাণ করার নেই, কিন্তু আমরা নিজেদের কাছে নিজেরা একজন সেলিব্রিটি। একদম, আমরা নিজেরাই সেলিব্রিটি, আমরা কারোর কাছে বলতে হবে না যে তুমি আমি সেলিব্রিটি আমাকে দেখো না। কিন্তু আমি এই প্ল্যাটফর্মটা এটার জন্যই তৈরি করা, আমরা সাধারণ মানুষ নিজেদের কথা বলার একটা জায়গা, একদম নিজেদের কথা। তো দিদি, যারা অবসর নিয়েছে তাদের জন্য, আমার যারা দর্শক আছে তাদের জন্য তোমার কি বার্তা? আমি তো এখনো প্রত্যেককে বলি যে অবসর নিয়ে, অনেকেই দিকে অবসর নিয়ে ঘরে বসে পড়ে, এবং আমি তো প্রত্যেকে গিয়ে বলি যে ধরো আমাদের যারা বিশেষ করে মহিলা যারা, বলি যে বৌদি তুমি কিন্তু যখন হয়তো অবসর হলো ওই দিন, সেদিনই বলি ওদি যেও কিন্তু আমাদের ওখানে ঘরে বসে থাকবে না, কিন্তু মাঝে মাঝে বেরোবে, এই করবে, মানে এই বার্তায় যেখানেও তুমি আমার বাড়িতেই আসবে, এসে কিছু না গল্প করবো, একটু গান করবো, তুমি গান জানার দেখে তুমি আমার সঙ্গে গান শুনবে, ঠিক ঠিক ঠিক, একটু বিকেলে হেঁটে আসবো, আজকে এর বাড়ি যাবো, কালকে তার বাড়ি যাবো, একটু প্রয়োজনে একটু বাজারেও বেরোবো। বাজারে আমরা প্রয়োজন হয় না, তবু বাজারে গেলে কি হয়, অনেকের সঙ্গে দেখা হয়। এই যে মানুষগুলোর সঙ্গে দেখা হওয়াটা, একটা বাজারে যে আলু বিক্রেতা, সেও কিন্তু আমার একটা প্রয়োজনীয় মানুষ, তার সঙ্গে 24 ঘন্টা দেখানো হলো যে আলুটা কিনতে গিয়ে ভালো আছো, কেমন আছো বৌদি, কেমন, এই যে কথাগুলো, এটা একটা বেঁচে থাকার একটা পাথেয়। আর একদম একদম দিদি, তোমার জীবনে এই যে লড়াই করে এগিয়ে যাওয়ার যে মানে মন্ত্র, এটা মন্ত্রটা কি তোমার জীবনে? মানে তুমি এবং সবাইকে বলতে চাও যে এইটা করলে তুমি এগিয়ে যেতে পারবে। আমি প্রত্যেককে বাঁচতে হবে নিজের জন্য, তার সঙ্গে পরিবারের জন্য, ঠিক, এবং এটা ভাবতে হবে যে আমি যদি নিজেকে অবহেলা করি, নিজের যত্ন না নিই, তাহলে আমি আমার পরিবারের যত্ন কীভাবে নেব? প্রথমে আমাকে নিজেকে যত্ন নিতে হবে। আমি নিজের যে শক্ত থাকি তবেই তুমি আরেকজনকে তুলে ধরতে পারবো। আমি যদি ভেঙে পড়ি তাহলে আমাকে কে তুলে ধরবে? তো এটাই বলি, প্রত্যেকে নিজে ঠিক থাকো, পারলে আর কজনকে সাহায্য করার মতো তৈরি করো, তাতে একটা আনন্দ পাওয়া যায়। যে কাউকে যেভাবে যতটুকু ছোটোভাবে সাহায্য করলো, ওটা আমার কাছে মনে হয় যে আমি কিছু একটা করেছি, এটাকে আমি মনে করি। আর তুমি যদি জীবনের অনেকটা পেছনে চলে যাও,
হ্যাঁ, তাহলে তোমার কি হিসাবে নিজেকে গর্ব হবে যে না আমি এটা করতে পেরেছি? আমি একটা পরিবারে এসে পরিবারটাকে বেঁধে রাখতে পেরেছি। পরিবারে যে নতুন পরিবারে এসে একটা আলাদা তাদের কাছে যে ভালোবাসা পাওয়াটা কিন্তু খুব বড় ব্যাপার, ভীষণ বড় ব্যাপার। ঠিক, একটা আলাদা পরিবার থেকে আসার পর তাদের কাছ থেকে সত্যি আমি এবং তোমার ওটা একান্নবর্তী পরিবার ছিল, আমার একটা একান্নবর্তী পরিবার ছিল, তাদের কাছে ভালোবাসা পাওয়াটা, ঠিক, তারা আজও আমাকে মানে আমার কোনো নেগেটিভ দিক তারা দেখতে পায় না, বলার সেই স্কোপটা আমি রাখিনি। এটা আমার কাছে একটা গর্ব যে আমি সেটা আমি আমার মধ্যে ভালোবাসাটা তৈরি করতে পেরেছি। তা ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসতে হবে। ঠিক, ভালোবাসতে পারলে কাউকে অবশ্যই ভালোবাসা পাওয়া যাবে। একদম। আর দিদি, তুমি তো মানে দিদির আরেকটা পরিচয় দিই, দিদিকে আমি জোর করে আমাদের বাজাজে নিয়ে এসেছি। তো দিদি আমাদের বাজাজের একজন কাস্টমার এবং আমার সঙ্গে কনসালটেন্ট। তো দিদি, তুমি আমাদের বাজাজের কাস্টমার এবং কনসালটেন্ট হিসাবে তুমি কি বলতে চাও, মানে স্যাটিসফ্যাকশন তুমি যদি একটু বলো। বাজাজ সময় আমাকে নিয়ে এসছে এবং যেটুকু আমি করেছি ওর কথা মতো, যে এখানে কোনো রকম ফাঁকি নেই, খুব ভালো সংস্থা, ভালো কাজ করার জায়গা। তো সত্যি কথা, এই জায়গায় সময়কে আমি খুব একটা হেল্প করতে পারি না। হ্যাঁ, খুব একটা পারি না, কারণ কি আমি একটু মানে ওইসব ব্যাপারে থেকে একটু অন্য গানের দিকে থাকি, একটু বন্ধু বান্ধব ঘোরাফেরা, একটু সংগঠন করি, হ্যাঁ, বিভিন্ন আন্দোলনে যেতে হয়। সেই জন্য ওটা আমি চেষ্টা যে করি না একেবারে, তবে ততটা চেষ্টা করতে পারি। মানুষের তো সব দিকে একসঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। ওইখানটা আমি সোমার কাছে একটুখানি গিল্টি, সোমাকে সবটা দিয়ে উঠতে পারি না, এই জন্য আমি সোমার কাছে দুঃখ প্রকাশ করছি। না না না, সেটা না। না দিদি, এই যে আমি তোমার মনে নেই, আর মনে থাকার কথাও না, আমাকে হাতে ধরে তুমি অ ক খ শিখিয়েছো, আজকে তুমি আমারই পডকাস্টে এসে বসেছো, তো তোমার কেমন লাগছে? এটা ভীষণ ভালো, এটা তো বলার কোনো কথাই রাখে না। এটা তুমি বলো। সোমা তো আমার জীবনের স্পেশাল, মানে সোমা স্পেশাল হওয়ার জন্য সময় স্পেশাল করেছে। আমি সোমাকে স্পেশাল ভাবে আগে কিন্তু মনে রাখিনি, সময় আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি ওর জীবনে স্পেশাল, সুতরাং আমি যদি স্পেশাল হই, ও অবশ্যই আমার স্পেশাল। যে সম্মানটা দিয়েছে ওকে এটা আবার স্বীকার করতেই হবে। এবং আজকে যে এই জায়গাটা ও আমাকে ডেকে আনলো, আমার সত্যি এই যে মনে হচ্ছিল তাড়াহুড়ো করে আসলাম, কি জানি সোমা ডাকলো, কিন্তু না, সময়টা নষ্ট হয়নি, কাজে লেগেছে, খুব ভালো লাগছে। আর দিদি, তোমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ধরো যারা ছোট থেকে এখন বড় হয়েছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো, যে তুমি কি বলতে চাও তাদেরকে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে শিক্ষা বই পড়লে পুঁথিগত জ্ঞান হয়, সেটার প্রয়োজন যেমন আছে, তেমনি পারিপার্শ্বিক শিক্ষাটার প্রয়োজন আছে। এখন বর্তমানে স্কুলে নানা রকম পুঁথিগত জ্ঞান ছাড়াও কালচারাল দিকটা, সামাজিক দিকটা, পরিবেশ, সব রকমের উপরে জোর দেওয়া হয়। এবং ছাত্রছাত্রীদের বলবো একটাই, যে এই বয়সটা শিখবার বয়স, এখন শিখে নাও, এখন মা বাবার কথা শোনো, শিক্ষকদের কথা শোনো। তাহলে এখন যদি ঠিকঠাক শিখতে পারো, তাহলে একটা দিন আসবে যেদিন আমাদের মতো তোমরা ভালো থাকতে পারবে। এখন যদি এই জায়গাটাকে তোমরা অবহেলা করো, তাহলে কোনো একদিন তোমরা হারিয়ে যাবে, তখন তোমরা কোথায় যে ভেসে যাবে সেটা নিজেরাই বুঝতে পারবে না। সেটা আমাদের কাছে খুব দুঃখের হবে আর কি। সেই ছাত্রটাও আমারই ছাত্র, যে হারিয়ে যায়, সে ভেসে যায়, তখন ভাবতেও খারাপ লাগে, এও আমারও ছাত্র ছিল আর কি। আর দিদি, তুমি আমাদের যাত্রার এই পডকাস্ট অনুষ্ঠানে আমার যারা দর্শক, তাদেরকে তুমি মানে এক কথায় কি বলবে, এটুকু তুমি বলো। যে বিষয়বস্তুগুলো নিয়ে সোমা আজকে প্রোগ্রামগুলো করছে, আমি জানতাম না, আজকে শুনলাম, আমার দেখা হয়ে ওঠেনি, তা আমি দু একটা দেখছিলাম। তা খুব এরকম যদি ভালো ভালো বিষয় নিয়ে, যে আমি যেটা বলছিলাম, বিজ্ঞান, অভিশাপ এবং আশীর্বাদ, এই যে আজকে বিজ্ঞানের জন্য আজকে এই প্রোগ্রামটা সবার কাছে ছড়িয়ে যাচ্ছে, এটা ভালো দিক। তো প্রত্যেকে যে কোনো কাজের ভালো দিকটা নেবেন, খারাপ দিকটাকে বর্জন করবেন। ভালো দিকটা যদি আমি যতটুকু ভালো নিতে পারি, সেটা আমারও ভালো, সমাজের ভালো, এবং আমি ভালো হলে, সমাজ ভালো হলে, দেশটাও ভালো হবে। তাহলে দিদিকে, মানে আমার জীবনযাত্রায় যে আমার হাত ধরে আমাকে প্রথম সভ্য করেছে, শিক্ষিত হওয়া মানে তো সভ্য হওয়া, তো আমাকে যে প্রথম সভ্য করেছে, অ আ ক খ আকর এঁকেছে আমার হাত দিয়ে, তো সেই দিদি আমার পডকাস্টে এসেছে, এটা যে আমার জন্য কতটা আনন্দের আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার পায়ে হাত দিয়ে প্রণাম না করলে আজকে যেন কোথাও একটা যেন আমার
আমার খাকতি থেকে যায়। তুমি ভালো থাকো, এই রকম থাকো দিদি, তুমিও ভালো থাকো, জীবনে এগিয়ে যাও, তোমার একদম। পরিবার ভালো থাকুক, এটাই চাই। থ্যাংক ইউ।